আমাদের অন্যতম ডিরেক্টর অঙ্কুশ শাহ। গাইঘাটা ইউনিট সিএডিসি হাততালি দিয়ে আমাদের অতিথিদের সম্মান জানাতে পুষ্পস্তবক তুলে দেবেন। কি করে শুরু হলো? এই প্যাক হাউসের শুরু হচ্ছে 2014 সাল থেকে। 2014 সালে ভারত সরকার নিয়ম আনে যে ইউরোপ বা ইউনাইটেড কিংডম মানে লন্ডন বা বার্মিংহাম ইত্যাদিতে যদি সবজি পাঠাতে হয় তাহলে প্যাক হাউসের মাধ্যমেই পাঠাতে হবে। তো তখন থেকে আমাদের এখানে কোনো প্যাক হাউস ছিল না। প্রথমে রাজ্য সরকারের একটি প্যাক হাউস, হর্টিকালচার ডিপার্টমেন্টের যে প্যাক হাউস বারাসাতে আছে, ওইটা আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে নিয়ে আমরা এটা পরিচালনা করতাম। তারপরে দ্বিতীয় ধাপে ওইটা আমরা কেভেন্টারে নিয়ে যাই। তৃতীয় ধাপে আমরা দত্তপুকুরে একটা প্যাক হাউসের সেট আপ করি। তারপরে পশ্চিমবঙ্গে আরও দুটো প্যাক হাউস হয়েছে। তারপরে এটা আবার আমরা আরেকটা প্যাক হাউস বানাবো। তো সবার শুরুতে স্যার জিজ্ঞেস করলে যে এটা তোমাদের কত নম্বর? আমি বললাম স্যার এটা আমাদের 4 নম্বর হিসেব মতো, কিন্তু এটা আমাদের 2 নম্বর, কিন্তু হিসেব মতো 4 নম্বর। তো প্যাক হাউসের শুরু থেকেই আমরা এই লড়াইয়ের মধ্যে আছি যেন এই প্যাক হাউস যেহেতু বনগাঁ সাব ডিভিশনে প্রথম, তো আশা রাখছি যে এই বনগাঁ সাব ডিভিশন অঞ্চলের কৃষকেরা এটা বিশেষভাবে উপকৃত হবেন। কারণ এই মানে কৃষকদের যে সবজি আর কি, আমরা তো ভেজিটেবলসই এক্সপোর্ট করি, ফ্রেশ ভেজিটেবল, কোনো প্রক্রিয়া হয় না। তো এখানে প্যাকেজিং হয়, আমরা মানে লোকালের এখান থেকেই কৃষকদের থেকে সবজিগুলো আমরা প্রকিউরমেন্ট করব, তাতে কৃষকেরা বিশেষভাবে উপকৃত হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের মন্ত্রী মহাশয়ের মানে অনেক কাজের মধ্যেই থাকেন ওনারা সবসময়, তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। তার জন্য আমি আবার ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। টিএস যে এগ্রিকালচার লিমিটেড প্যাকেজিংয়ের যে আজকে এই কোম্পানিটা এখানে খুলছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ আমার এখানে যারা চাষি আছে তারা অনেক উপকৃত হবে। এই মঞ্চে অনেক আমাদের অফিসাররা রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, আমাদের বিডিও সাহেব রয়েছেন, আমার জেলা পরিষদ রয়েছেন, সকলে রয়েছেন, সামনে আপনারা যারা রয়েছেন সকলকে দু একটি কথাই বলবো। যারা আমরা এখানে আছি সবাই সব জায়গায় ছড়িয়ে দেবো কৃষকদের মাঝখানে, যে এইখানে যে প্যাকেজিং সিস্টেম, বিদেশে যে সমস্ত সবজি যাবে তার থেকে আমরা সকলে উপকৃত হব। আমার মন্ত্রী সাহেব ডিটেলসে আপনাদের সকলটাই বলবেন। এবং এখানে যারা আমাদের ছেলেমেয়েরা আছে আমার গাইঘাটা এলাকায়, তারাও এখানে কাজ পাবে, সে থেকেও আমরা উপকৃত হব। এবং এই কোম্পানিটা আরও উত্তরোত্তর অনেক বড় হোক, বৃদ্ধি পাক, সেই চেষ্টা আমরা যারা সকলে আছি সবাই মিলে করব। पैक हाउस का ऑब्जेक्टिव क्या होता है मैं बताना चाहता हूँ। ये एपिडा और एग्रीकल्चर डिपार्टमेंट, हार्टिकल्चर डिपार्टमेंट एंड प्लांट क्वारंटाइन डिपार्टमेंट, सो ये सब डिपार्टमेंट है मिनिस्ट्री ऑफ एग्रीकल्चर, मिनिस्ट्री ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज़। ये सारे जने के मतलब सारा डिपार्टमेंट का टीम वर्क ये है कि जो भी अपना प्रदेश में गाँव में उगाया जा रहा सब्जी जो है, सब्जी फल मतलब अंतर्जातीय मार्केट में एक्सपोर्ट करने के लिए एक हाइजीनिक प्लेस चाहिए पैकिंग एंड सॉर्टिंग ग्रेडिंग के लिए। तो इसी ऑब्जेक्टिव के लिए ये पैक हाउसेस को एपिडा का द्वारा डेवलप करता है और उसके बाद हमारा डिपार्टमेंट ऑफ एग्रीकल्चर एंड कोऑपरेशन इन जॉइंट कनेक्शन विद हार्टिकल्चर इसको अप्रूवल देने के बाद यहाँ पे हर दिन जो भी विदेश जाने वाला सब्जी फल है उसको हाइजीनिक कंडीशन में नीट एंड क्लीन में धुलाई करके उनका एक्सपोर्टर का रिक्वायरमेंट के हिसाब से पैकिंग करके टाइमली एयरपोर्ट और सी पोर्ट के द्वारा माल को हम विदेश सप्लाई करने के लिए ये पैक हाउस को ये किया गया। और কয়েকদিন আগে আমরা ইন্সপেকশন এসেছিলাম এই প্যাক হাউসটাকে, এবং অন্যান্য প্যাক হাউসগুলো আমরা ইন্সপেকশন করেছি, বাট এটা আমার মনে আছে একেবারে তাজা ঘটনা। খুবই সুন্দর বানিয়েছেন উনি, মানে যেটা বলে প্রপার ইউটিলাইজেশন অফ স্পেস। কোনো একটা স্পেস এমন কোনো কোথাও বাদ দেননি যেটা দেখলে মনে হবে যে এখানে তো কিছু একটা করা যেত, সেই স্কোপটা উনি দেননি কাউকে। খুবই সুন্দর, খুব সুন্দরভাবে বানিয়েছেন। যাই হোক, আমার এটা শুনেও আনন্দ হচ্ছে এবং বলতেও আনন্দ হচ্ছে যে এত সুন্দর একটা প্যাক হাউস গাইঘাটা ব্লকের মধ্যে হয়েছে, এবং কৃষকদের স্বার্থে আমাদের এখানকার ফ্রেশ এগ্রিকালচার প্রডিউস, হর্টিকালচার প্রডিউস কীভাবে বিদেশে যাওয়ার জন্য আরও বেশি করে তার একটা আমরা সুযোগ করে দিতে পারি, তার জন্য এটা খুব সহায়ক হবে।
এবং আমি আশা করব এপিডার থেকে, বিশেষ করে এপিডা তো হচ্ছে আমাদের এগ্রিকালচার এক্সপোর্ট প্রমোশন অর্গানাইজেশন। তো আমরা বিভিন্ন ধরনের ফল সবজি এবং এগ্রিকালচার প্রোডাক্টসগুলো হ্যান্ডেল করে থাকি এবং সেগুলো কীভাবে এক্সপোর্ট বাড়বে, এক্সপোর্ট গ্রোথ হবে, সেই জন্য আমরা সারাটা বছর কাজ করে থাকি। তো আমরা আমাদের তরফ থেকে, এপিডার তরফ থেকে আমি আজকে এখানে এশিওর করছি যে আমাদের রোল, আমাদের ভূমিকাটা নিশ্চয়ই আমরা খুব ভালোভাবে পালন করব এবং আগামী দিনগুলোতে যখন যা কিছু প্রয়োজন হবে আপনাদের এপিডা রিলেটেড, চাहे ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হোক বা মার্কেট লিঙ্কেজ হোক, যে ধরনের এই প্রবলেম থাকুক না কেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। যে এফপিসি এফপিওগুলোকে আরও সমৃদ্ধ করে তুলতে হবে, তাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে। তারা যতটা সমৃদ্ধ হবে, তাদের ক্যাপাসিটি যত ভালো করে বেশি করে তৈরি হতে পারবে, তত বেশি ওরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে এগ্রি এক্সপোর্ট বিজনেসে। এবং এগ্রি এক্সপোর্ট বিজনেসে যদি এফপিসি এফপিওদের রোলটা প্রপারলি ওনারা প্লে করতে পারেন, তাহলেই কিন্তু আমাদের কৃষি পণ্যের যে রপ্তানি বা এক্সপোর্টের ব্যাপারটা আমরা বলছি, সেই ভলিউমটা আমরা অ্যাচিভ করতে পারবো এবং কৃষকরাও প্রকৃতভাবে লাভবান হবেন। তো সেই কারণেই আমি আজকে বলবো, যারা এফপিসি এফপিওরা রয়েছেন, আমি এমনও শুনলাম যে আমাদের প্রতিবেশী রাজ্য থেকেও এফপিসি এফপিও কিছু আজকে এসেছেন, খুবই ভালো লেগেছে শুনে। তো সবার উদ্দেশ্যে বলবো যে এপিডার স্কিম আছে ফর সেটিং আপ অফ দিস হর্টিকালচার প্যাক হাউস, সেই স্কিম আন্ডারে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেখানে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন, তাহলে টোটাল যে আমাদের প্রজেক্ট কস্ট, এলিজিবল প্রজেক্ট কস্ট, তার আমরা 40% পর্যন্ত সাবসিডি দিই। 100 টাকা খরচা হলে 40 টাকা এপিডা দেবে, 60 টাকা নিজেদের ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এবং যদি এসসি এসটি ক্যাটাগরির কোনো উদ্যোক্তা হন বা এন্টারপ্রেনার হন, সেক্ষেত্রে কিন্তু 75% উনি পাওয়ার জন্য যোগ্য হবেন। ইভিন কোনো যদি মহিলাদের এফপিসি থাকেন, অল ওমেন লিড এফপিসি, তারা যদি প্যাক হাউস এরকম মতো তৈরি করতে চান, তাহলে সেখানেও কিন্তু 75% সাবসিডি এপিডা দেবে, 25% নিজেদের অ্যারেঞ্জ করতে হবে। তো এই ধরনের বিভিন্ন স্কিম রয়েছে। আজকে অন্যান্য বক্তারাও রয়েছেন, বিশেষ আমি আর লম্বা করছি না নিজের বক্তব্যকে, এবং আবারও ইস্যুর করছি, আমি আশ্বাসনা দিচ্ছি এপিডার তরফ থেকে যা কিছু করণীয়, যা কিছু হতে পারে, আমরা সব সময়ের জন্য ওপেন আছি এবং আমরা সব সময়ের জন্য আপনাদের পাশে দাঁড়াবো। তো what the importance of pest control in exportable vegetables। तो पेस्ट कंट्रोल यानी रोग पोका नियंत्रण। तो निर्यात जाने वाली सब्जी पे रोग पोका नियंत्रण किस लिए कर रहे हैं, मैं एक दो एग्जांपल, वर्ल्ड का एक दो एग्जांपल देके थोड़ा शॉर्ट में मैं बोल रही हूँ। तो एक्सपोर्ट कोई भी एक अंतर्राष्ट्रीय ट्रेड सर्कल में, इंटरनेशनल ट्रेड इन एग्रीकल्चरल ट्रेड में ये कंडीशन, एक्सपोर्ट कंडीशन, ये कैसे बनाया जाता है। तो एक रेगुलेटरी बॉडी है, इसका नाम है IPPC, इंटरनेशनल प्लांट प्रोटेक्शन कन्वेंशन। ये IPPC काम करता है यूनाइटेड नेशंस ऑर्गेनाइजेशन के अंदर और फूड एंड एग्रीकल्चर ऑर्गेनाइजेशन के अंदर उसका हेडक्वार्टर बेस है इटली, रोम पे। देन IPPC के अंदर more than 180 countries are signatory, including our India। तो क्या करते हैं, IPPC ने एक गाइडलाइन ड्रॉ करके रखा है कि कल को सब्जी या एनी एग्रीकल्चरल प्रोडक्ट और एनी प्लांट प्रोडक्ट आपको एक्सपोर्ट करना या इंपोर्ट करना, तो एक रेगुलेटरी बॉडी बनाना है और उसका एक एक कंट्री का ऑर्गेनाइजेशन बना के रखना है। ऑर्गेनाइजेशन का नाम है NPPO, यानी कि नेशनल प्लांट प्रोटेक्शन ऑर्गेनाइजेशन। यहाँ का हम है रिप्रेजेंटेटिव ऑफ नेशनल प्लांट प्रोटेक्शन ऑर्गेनाइजेशन। देन नेशनल प्लांट प्रोटेक्शन ऑर्गेनाइजेशन डिसाइड करता है कि हमारे कंट्री में कौन सा सब्जी या एनी प्लांट प्रोडक्ट, कौन सा एग्रीकल्चरल प्लांट प्रोडक्ट आ सकता है या नहीं आ सकता है। ये रोग पोका इंडिया में प्रेजेंट नहीं है, इसलिए बाहर से कोई भी एक्सपोर्ट इंपोर्ट जो आ रहे हैं, दिस इज नॉट अलाउड इन इंडिया। देन अभी थोड़ा बाहर जाते हैं, इंडिया से जो बाहर जाने वाला, देन हाउ वी कैन एक्सपोर्ट आवर एग्रीकल्चरल प्रोडक्ट टू अदर कंट्रीज। तो ये पेस्ट कंट्रोल वाली बात किस लिए आ गया, इसमें दो मुद्दे आएंगे, एक तो बायोसिक्योरिटी है और एक तो अर्थव्यवस्था यानी इकोनॉमी। तो फॉर एग्जांपल
कोई भी कंट्री एक एग्जांपल ले लेते हैं जापान का बायोसिक्योरिटी की कंडीशन में एक टाइम में उसने एक बहुत बड़ा सा इराडिकेशन प्रोग्राम किया था। ये फ्रूट फ्लाई, आप सभी चासी भाइयों को जानते होंगे, फ्रूट फ्लाई उसको क्या कहते हैं, फलमासी, पिन पोका, फलमासी, जो मैंगो, देन गुआवा, देन पंपकिन एंड अदर कुकुरबिटेशियस वेजिटेबल्स में जो आता है। देन एक आज से मोर देन 30 years बैक, अराउंड 1990s के आसपास আজকে ছোট পরিসরে হলেও একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমার ভাতৃসম শ্রী অঙ্কুশ সাহা, যার সঙ্গে বিগত 11 বছর 2011 সাল থেকে বলতে পারেন আমার পরিচয়। আমি 2011 সালে এখানে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে আসেন বাইরে থেকে, আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনেন এবং আমাকে ওনার কৃষি এবং আনুষঙ্গিক দপ্তরগুলোয় সহায়তা করার সুযোগ দেন। সেই সূত্রে যারা কৃষি ক্ষেত্রে আমাদের কৃষকদের জীবনমান উন্নয়ন, তাদের আয় বৃদ্ধি করার মূল লক্ষ্য নিয়ে উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের উন্নয়নের অভিমুখ হওয়া উচিত আমাদের কৃষকদের আয় বৃদ্ধি। কোনো ঢাকঢোল পেটানো হয়নি, কোনো প্রচার হয়নি, কোনো দ্বিগুণ করো তিনগুণ করো এরকম কোনো স্লোগান দেননি, কিন্তু লক্ষ্য এটাই স্থির ছিল। কারণ একেবারে উদ্দেশ্যহীনভাবে আমাদের যে মূল ফসল ধান, তা ক্রমশ আমাদের যেসব প্রজাতির ধান খুব প্রসিদ্ধ ছিল সেগুলো ওপেন পলিনেটেড ভ্যারাইটি হওয়ার জন্যে তার উৎপাদনের হার হাইব্রিড বা হাই ইল্ডিং ভ্যারাইটির থেকে উৎপাদনের হার কম ছিল। আপনারা যারা আমার মতন পক্ষকেশ আছেন এখানে কয়েকজন, তারা হয়তো স্মরণ রাখবেন 60-এর দশকের মাঝামাঝি আমরা তদানীন্তন জনসংখ্যা ভারতবর্ষের 44 কোটি মানুষকে দুবেলা খাওয়াতে পারিনি। তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিদেশে গিয়ে 160 লক্ষ চাল গম আর 10 লক্ষ টন চাল নিয়ে আসেন PL 480 নামক একটি সহায়তা দিতে সুদূর আমেরিকা থেকে নিয়ে ওই 44 কোটি মানুষকে তিনি বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেন। এতটাই খাদ্য অভাব ছিল আমাদের দেশে তখন। কিন্তু খুব অপমানিত বোধ করেন যখন ওই 160 লক্ষ টন গম আর 10 লক্ষ টন চাল ওনাকে নিতে হয়েছিল দেশের মানুষের স্বার্থে। উনি সিদ্ধান্ত নেন যে দেশকে সম্পূর্ণভাবে খাদ্যে স্বয়ংসম্বর করে নিতে হবে। তারপরে সবুজ বিপ্লব, আমরা জানি বাকিটা ইতিহাস। কৃষি বিজ্ঞানী, কৃষি সম্প্রসারক, কৃষক এবং কৃষি প্রশাসকরা তারা সকলে মিলে সমন্বিতভাবে চেষ্টা করে আজকে ভারতবর্ষের জনসংখ্যা 3 গুণের বেশি হয়েছে। আমরা 1966 সালের পরে আমরা কোনোদিনও খাদ্য যা বেঁচে থাকার তাগিদে যেসব সিরিয়ালস দরকার হয়, আমাদের মূল চাল বা গম আমরা আমদানি করি। এটি ছিল সবুজ বিপ্লবের সার্থকতা। ভারতের প্রশাসক, বিজ্ঞানী, সম্প্রসারক, সর্বোপরি আমাদের মতন লোকেরা মনে করি আমাদের কৃষকরা জাতির প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা খাদ্যাভাবকে সম্পূর্ণ নির্মূল করতে পেরেছি তাই নয়, স্থায়ীভাবে আমাদের জনসংখ্যা এরকম স্ফীতকায় হওয়ার পরেও আমরা 3 গুণের বেশি জনসংখ্যা হয়ে গেছে। আমরা কিন্তু আজকে সবাইকে খাইয়ে উদ্বৃত্ত উৎপাদন করছি।
অবশ্যই আমাদের কৃষকের আয় বাড়ানোর জন্য একটা বিশেষ দিক, আমি আবহাওয়া খারাপ, আমি খুব দীর্ঘায়িত করবো না, ছোট করে ঢুকতে চাই যে আমাদের রপ্তানি করা উদ্বৃত্ত ফসলের একটা বড় দিক ছিল, এবং সেই সময় থেকেই আমি দেখেছি শ্রী অঙ্কুশ সাহা তিনি একটি সংগঠনের যারা যারা এই রপ্তানি করতে পারেন পশ্চিমবঙ্গ থেকে এইরকম কৃষকদের নিয়ে, এইরকম রপ্তানিকারকদের নিয়ে উনি একটা সংগঠন চালান। সেই সংগঠনের তরফ থেকে বিভিন্ন অসুবিধার কথা নিয়ে উনি আমাদের সচিবালয়ে পাঠাতেন। তা ঘুরে ফিরে মাননীয় মুখ্যমন্ত্রীর আমি কৃষি এবং আনুষঙ্গিক দপ্তরের উপদেষ্টা ছিলাম বলে আমার কাছে আসতো শেষ পর্যায়ে। সেই সূত্রে ওর সঙ্গে পরিচয়, যে একাগ্রতা এবং যে দৃঢ়তা নিয়ে আমি অঙ্কুশ সাহাকে তার নিষ্ঠার সঙ্গে তার লক্ষ্যে পৌঁছানোর আগ্রহ দেখেছি, তা আমাকে অত্যন্ত ইমপ্রেস করেছে। এবং সেই জন্যেই যখনই অঙ্কুশ সাহার কোনো রকম আবেদন সরকারের কাছে এসেছে শুনেছি, আমি বলেছি ওর কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে, যে সমস্যার কথা বলছে সেই সমস্যা আমাদের সুরাহা করতে হবে, যাতে ক্রমশ আমরা আমাদের কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে যাতে বড় পরিসরে তারা যে উৎপাদন করছেন তা আমরা সেখানকার উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারি। এই লক্ষ্য নিয়ে ভাই অঙ্কুশ তার বক্তব্যে শুরুতেই আপনাদের বলেছেন 14 সালে রপ্তানির শর্ত মানার কারণে প্যাক হাউসের অনুসন্ধান করে প্রথমে তাদের ওই সংগঠন থেকে বারাসাত দ্বিতীয় ক্ষেত্রে বারাসাতেই ক্যাভেন্টার্সের যে প্যাক হাউস, সরকারি প্যাক হাউস পড়েছিল অব্যবহৃতভাবে, সেটা নিয়েছেন। তারপরে আরেকটি খুলেছেন, আজকে গাইঘাটায় এই যে প্যাক হাউস খোলা হচ্ছে, সেই প্যাক হাউস খোলার মূল কারণ হচ্ছে যে এখানকার উৎপাদিত ফসল তাকে পরিষ্কার করে তাকে ঠিক পরিবহনযোগ্যভাবে, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে যে ধরনের মোড়ক লাগে সেই মোড়ক এবং তার আগে গ্রেডেশন অর্থাৎ কিনা গুণমান অনুযায়ী তাকে মাপ অনুযায়ী তাকে আলাদা আলাদা করে মোড়কে পোড়া এবং তারপরে পরিবহনের ব্যবস্থা করা, এই কাজগুলো এইখানে সুষ্ঠুভাবে হবে। এটা শর্ত মেনে করা হয়েছে রপ্তানির জন্য। কিন্তু ক্রমশ আমরা দেশে যে প্রগতির ছোঁয়া বিশেষ করে এই রাজ্যে দেখছি, আপনারা জানেন যে বিগত 11 সাল থেকে লাগাতার প্রয়াসে আমার সহকর্মীরা কি কৃষি বা কি আনুষঙ্গিক সবকটি দপ্তরে, যেমন সবজি, ফল, এগুলো ফুল, মশলা, এগুলো আমাদের উদ্যান পালন বিভাগ দেখে, যার ডাইরেক্টর এখানে স্বয়ং আছেন। আমি খালি এইটুকুই বলতে চাই যে এই প্যাক হাউসের কর্তব্য হচ্ছে শুধু ধুয়ে পরিষ্কার করা নয়, চোখে দেখতে পাওয়া যায় না এরকম ক্ষতিকারক যদি কোনো রেসিডিউ থাকে, অর্থাৎ কিনা অবশিষ্টাংশ, ধরুন বেশি মাত্রায় কোনো পেস্ট কন্ট্রোল কম্পাউন্ড, জেনারেলি যেগুলো কীট টোকা দমন করে, আমরা পেস্টিসাইড বা পেস্টিসাইড একটা বড় আমব্রেলা, ইনসেকটিসাইড বলি, বা ফলমূল ফুলে বিশেষ করে সবজিতে রোগ বেশি হয়, পোকাও হয়, রোগও। সাধারণ কৃষি ক্ষেত্রে যেসব আমরা শস্য দেখি তার থেকে বেশি রোগাক্রান্ত হয় আমাদের সবজি, ফল, ফুল। তো সেখানে যে কীটনাশক ব্যবহার করা হয় তার যদি অবশিষ্টাংশ থেকে যায় ফসলের ওপরে, সেটা মানুষের জন্য ক্ষতিকারক। বিদেশি মানুষদেরও ক্ষতিকারক, দেশি মানুষদেরও ক্ষতিকারক। আমরা সেই জন্যে সরকারি যতগুলো কৃষি দপ্তর বা আমাদের উদ্যান পালন দপ্তর আছে তার সম্প্রসারণের দায়িত্বে যারা রয়েছেন বা প্ল্যান্ট প্রোটেকশন যারা দেখেন, কৃষক ভাই বোনেদের সচেতন করার জন্য শুধু তারা নানা রকম প্রচারপত্র দেন তাই নয়, তারা প্রশিক্ষণ দেন। তা সত্ত্বেও একটা জিনিস, বাজারে আমাদের এই রেসিডিউ
কীটনাশকের অবশিষ্টাংশ ফসলে আছে কিনা, কি মাত্রায় আছে, এগুলোর এক একটা সহ্যের এক একটা করে লিমিট দেওয়া থাকে, খুব সামান্য, কিন্তু তার ভেতরে আছে কিনা এটা পরীক্ষা করার জন্য সারা ভারতবর্ষে এই ইনসেকটিসাইড রেসিডুয়ের মাপার ব্যবস্থা রয়েছে। সেজন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেজন্যে বিদেশে যা রপ্তানি হবে তা পরীক্ষিত হওয়া দরকার, যেটা কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট করেন। কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট প্রতিটি পোর্টে এবং এয়ারপোর্টে তারা আছেন, তারা সেখানে যা আমদানি হয় সেক্ষেত্রেও তাদের দেখার কথা, যাতে দেশে এই ধরনের কোনো ক্ষতিকারক জিনিস যেন না কেউ নিয়ে আসতে পারে, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য। আর আমরা যখন প্রশিক্ষণ দিই, কৃষকদের সাবধান করি, যেটা প্যাক হাউসেও যদি যারা রপ্তানির কাজে এটা করবেন, এখানে যে সুব্যবস্থা তারা করেছেন, যেখানে অসুবিধা হবে এই ধরনের কোনো ইঙ্গিত পেলেই তারা সেই কৃষকদের জানাবেন। এর ফলে, কারণ আপনি যখন উৎপাদন করছেন আপনার সুযোগ আছে বাইরে রপ্তানি করা। আমাদের এখানেও আস্তে আস্তে সকলে অভ্যস্ত হয়ে যাবেন যে দেশীয় বাজারেও আমরা এমন কিছু করব না যাতে আমাদের দেশীয় সহ নাগরিকদের শারীরিক কোনো ক্ষতি হয়। এই ধরনের যে প্যাক হাউস হচ্ছে, আস্তে আস্তে এর প্রসার আরও বাড়বে। এখানে যেসব কৃষক ভাই বোনেরা যদি এসে থাকেন বা যারা এর সঙ্গে যুক্ত হবেন, তাদের সকলকেই আমি বলবো নিজেরা সচেতন হবেন, অন্যদের সচেতন করবেন, তবেই আমাদের এই প্রয়াস সফল হবে। ধন্যবাদ, নমস্কার। কিন্তু সকলেই এটা ঘুরে দেখতে পাবেন, তার জন্য কিছু সময় আমাদের দিতে হবে। এখন আমি খালি এইটুকু বলতে চাই যে প্যাক হাউসের গুরুত্ব বর্তমানে আমরা মূলত যেহেতু রপ্তানি করতে গেলে তার প্রারম্ভিক যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে যে ফসল পরিষ্কার হতে হবে, তার গ্রেডেশন দরকার মাপ অনুযায়ী, গুণগত মান অনুযায়ী, তারপরে তার কোয়ারেন্টাইন দরকার, অর্থাৎ কিনা এমন কোনো অবশিষ্টাংশ সেখানে থেকে যাচ্ছে কিনা যেটা উপভোক্তার ক্ষেত্রে ক্ষতিকারক। আমাদের এখানে যে প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট রয়েছে তারা এই শংসাপত্র দেখেন বা দেন এবং তারপরে এটা বিদেশে পাঠানো যায়। অতএব প্যাক হাউসের গুরুত্ব এত অপরিসীম এবং এর সংখ্যা বাড়া নির্ভর করে অনেকটা রপ্তানির সুযোগ যখন তৈরি হয়। এখানের যেমন শ্রী অঙ্কুশ সাহা, তিনি একটা সংগঠনের সাধারণ সম্পাদক যারা কৃষি পণ্য নিয়ে বাইরে রপ্তানি করে।